আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা নাস্তা খাইতেছি মুরগির মাংস দিয়ে রুটি। সবাইকে নাস্তা দিয়ে দিলাম, তারপরে আমি খাইলাম। খাই মেয়ের রুমে আসলাম, মেয়ের রুমটা একটু গোছগাছ করতে। আস্তে আস্তে বাসার কাজকর্মগুলো করে নিতেছি। মেয়ে ইউনিভার্সিটিতে চলে গেছে, তাই পুরা রুম এলোমেলো করে গেছে। আর এলোমেলো কোনো রুম আমার কাছে একদম ভাল লাগে না। মানে আমার সবচেয়ে বিরক্তিকর একটা জিনিস হলো রুম যদি এলোমেলো থাকে, তাহলে আমার খুব খারাপ লাগে। তার মধ্যে মনে হয় মাথাও গরম হয়ে যায়। এখন মেয়ের রুমটা একটু গোছগাছ করবো, গোছগাছ করে তারপরে বারান্দার ফুল গাছগুলো একটু দেখবো কি অবস্থা। ফুল গাছগুলো আজকে 3-4 দিন থেকে বারান্দায় এত বেশি যাওয়া হয় না, তারপরে গাছগুলো এত বেশি দেখা হয় না। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠি বাসাটা ঝাড় দিলাম। আধোয়া কিছু প্লেট ছিল ওইগুলা ধুই, নাস্তাটা রেডি করে সবাইকে নাস্তাটা দিয়ে দিলাম। আর আজকে মেয়ের পরীক্ষা আছে, মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে নাস্তা খাই। তাই আমি আস্তে আস্তে সব কিছু গোছগাছ করে নিতেছি। কাজের কোনো শেষ নাই, সারাদিন যত কাজ করি কোত্থেকে যে এত কাজ আসে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। মেয়ের রুমটা গোছগাছ করে বারান্দায় চলে আসলাম। বারান্দা আসি, তারপরে গাছগুলো একটু ছুরি দিয়ে আড়াল করে তারপরে একটু পানি দিব। আর গাছের গোড়ার মধ্যে আমি শুধু চা পাতা দিই আর হইলো চাল দেওয়ার পানি, সবজির খোসা ভিজাই, তারপরে ওই পানিগুলো দিই, আর কোনো কিছু দিই না আমি। আমার কাছে গাছ খুব ভালো লাগে, কিন্তু আমার বাসার মধ্যে গাছ হয় না। আমি অনেক চেষ্টা করি, কোনো গাছে হয় না। তারপরও শেষ চেষ্টা হইলো এইটা, যদি হইলে হইব, না হইলে নাই। যদি না হয় তাহলে সবগুলো ফেলে দিব। আরও বলতে বারান্দার গ্রিলগুলো নষ্ট হয়ে যা এই গাছের জন্য। মায়া লাগে, সেজন্য ফেলে দিই না। না হলে কিন্তু আমি যে পরিমাণ যত্ন করি ওই পরিমাণে আমার গাছগুলো এত বেশি ভালো না। আর আমার বাসার মধ্যে বেশি গাছ হলো মানি প্ল্যান্ট, আর কোনো গাছ না। মানি প্ল্যান্টের লতা নাকি গাছের বাসার মধ্যে রাখলে নাকি মানুষের অনেক উপকার হয়, সেজন্য মানি প্ল্যান্টের লতে আমি বারান্দার মধ্যে বেশি দিলাম। আর এইখানে অনেক কাজ করলাম এই ফাঁকে দিয়ে। ছেলের রুমটা গোছগাছ করলাম, মেয়ের রুমটা গোছগাছ করলাম, বারান্দার গাছগুলা দেখলাম, তারপরে রান্নাঘরে আসলাম রান্না বসানোর জন্য। রান্না করি নাই, এখন 12টার মতন বাজি গেছে দিনের। রান্না আজকে বেশি কিছু করব না, অল্প কিছু করব। এখানে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ঢেঁড়স আধা কেজি 20 টাকা নিচ্ছে। ঢেঁড়সগুলো কিন্তু অনেক সুন্দর, একদম নরম নরম কচি। ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, পাবদা মাছ রান্না করব, আর মশারির ডাল রান্না করব। এগুলোই আজকে রান্না করব। কালকে মুরগির মাংস রান্না করলাম, অর্ধেক খাইছে আর অর্ধেক থাকি গেছে। সকালে ওইগুলো দিয়ে নাস্তাও খাইছি, তারপরে আরও 2-3 পিস থাকিও গেছে। ছেলে মেয়ে দেখা যায় 1 পিস নেয়, তারপরে আলু 1 পিস নেয়। আবার কোনো দিন সবজি যদি ভালো লাগে সবজি দিয়ে খায়, মাংস আর খায় না। এই অবস্থা। আর ছেলে মেয়ের কথা কী আর বলবো। এখানে আমি পাবদা মাছগুলো বেশি বড় দেখি, তারপরে মাঝখান দিয়ে পিস করে নিলাম। এখানে আমি রান্না করব ঢেঁড়স। ডালটাও রান্না করা হয়ে গেছে, ঢেঁড়সটা আগে দিয়ে আমি একটু তেলের মধ্যে হালকা ভাজি করে নিলাম। তেলের মধ্যে যদি হালকা ঢেঁড়স ভাজি করে নেয়, তাহলে আর ঢেঁড়স থেকে লোট লোট বাইর হয় না। আমি আসলে আগে জানতাম না। একদিন আমার ভাইয়ের বউ বললো যে, আপু জানেন ঢেঁড়সটা আগে যদি ভাজি করে নেন, ভাজি করে নিই, রান্না করলে আর ওই লাসাটা আর লাগে না এত বেশি। তাই তারপর থেকে আমি ঢেঁড়সটা ভাজি করে রান্না করি বেশি। আর এখানে মাছটা রান্না করা হয়ে গেছে। মাছের মধ্যে আমি হালকা ঝোল রাখলাম, আর মাছটা নামাই তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তাহলে গ্রানটাও ঠিক থাকে আর ধনিয়া পাতাগুলো সবুজ থাকে। আর যদি চুলের উপরে দিই, তাহলে গ্রানটাও কেমন কেমন লাগে, তার মধ্যে ধনিয়া পাতাগুলো কালো কালো হয়ে যায়। সেজন্য আমি মাছটা নামাই তারপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর মাছের মধ্যে একটু ঝোল রাখলাম, আমার কাছে খুবই ভালো লাগে। মাছের মধ্যে একটু ঝোল থাকলে দেখা যায় ওই ঝোলটা দিয়েও মাখায় কিন্তু ভাত খাওয়া যায়। আমার রান্না শেষ হয়ে গেছে, রান্না শেষ করে এখন একটু চা খাবো।
চা খাই, তারপরে বাসাটা ঝাড় দিই, তারপরে বিছনা চাদর কম্বল, আমার শাশুড়ির রুমের বিছনা চাদর কম্বল এগুলো আজকে একটু ধুয়ে দিব। যাদের বাসায় মুরব্বি আছে তারা জানে, মুরব্বি মানুষটা যত রুম গোছগাছ করে দিই না, এলোমেলো করে ফেলে। আজকে শাশুড়ির রুমে সব কিছু আজকে একটু ধোয়া ধুই করব, সেজন্য একটু চা খাইতেছি। চা খাই, তারপরে আস্তে আস্তে সবগুলোই করে নিব। আর আমার শাশুড়ি মানে নিজে চলাটা নিজে চলতে পারে, কিন্তু নিজে এত বেশি মানে কাজকর্ম আমরা করাইও না, তার মধ্যে বলিও না কোনো সময় কাজকর্মের জন্য। আর আমার হাজব্যান্ড কিন্তু আমার শাশুড়ি খুব ভালোবাসে, খুব পছন্দ করে। আমার হাজব্যান্ড মানে মা ছাড়া কিচ্ছু বুঝি না, দুনিয়া একদিকে মা একদিকে। আর সবসময় বলবে যে আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে, আমার মা আমাদের জন্য অনেক ত্যাগ করছে, মানে অনেক কিছু করছে। খুব পছন্দ করে আমার হাজব্যান্ড আবার আমার শাশুড়িরে। কিন্তু আমাদের সাথে কখনো কিছু হয় না। দেখা যায় আমার হাজব্যান্ডে মানে বেশিরভাগ দেখাশোনা করে, আমার থেকেও বেশি দেখাশোনা আমার হাজব্যান্ডে করে আমার শাশুড়ির। মিথ্যা কথা কেন বলবো, আমি দেখা যায় কাজকর্ম নিয়ে সবসময় ব্যস্ত থাকি। আমার হাজব্যান্ডে মানে কি খাবে না না খাবে, গোসল করবে কি না, মানে কোথায় কি আছে বা না আছে সব কিছু খোঁজ করে দিবে। তারপরে খাবারগুলা টাইমে টাইমে সব কিছু মানে টেবিলের মধ্যে নিয়ে দিবে। তারপরে আমার শাশুড়ির কি লাগবে না না লাগবে সব কিছু খোঁজখবর আমার থেকেও বেশি নেয় আমার হাজব্যান্ডে। আমার হাজব্যান্ড আবার একটু মা ভক্ত, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি সবসময় আল্লাহর কাছে একটাই দোয়া করি, আল্লাহ আমার হাজব্যান্ড যেরকম মানে আমার শাশুড়ির জন্য করে, আমার ছেলে মেয়েও যেন আমার জন্য একসময় যেন এরকম করে। এখন তো ছোট ছেলে মেয়ে কি করবে আমার জন্য, তারপরও আমি যতটুকু পারি ছেলে মেয়ের সব কিছু আমি এখনো করি। এত বড় বড় হয়েছে যেন আমার ছেলে মেয়ে এখনো নিজের জামা কাপড়গুলো ধুইতে পারে না, আমার সবাই অনেক বকাবকি করে, তা আমি সব কিছু করে দিই। এখনো ছেলে মেয়ের খাটগুলা গোছাই দিই, জামা কাপড় ধুইয়ে দিই যতটুকু মানে পারি। তারপরে মাঝে মধ্যে যে সময় বলে যে আম্মু এখন মানে খাওয়ার সময় না, আমার একটু খাওয়াই দেন, খাবারগুলা খাওয়াই দিই। যতটুকু পারি ততটুকু মানে ছেলে মেয়েকে হেল্প করি। এখানে আজকে আমি ২ বারান্দা জামা কাপড় ধুইছি, অনেকগুলা জামা কাপড় ধুইছি। তারপরে বিছনার চাদর, তারপরে হলো কম্বল, এগুলো আজকে ধুইছিলাম। আর বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, আর আমি বারান্দার মধ্যে আসি, কতক্ষণ দাঁড়ায় থাকলাম। দাঁড়ায় থাকি দেখতেছি বারান্দার জামা কাপড়গুলোর মধ্যে মানে পানি পড়ে কিনা, আবার বারান্দার মধ্যে গাছ আছে তো গাছ থেকে ময়লা পড়ে কিনা, এগুলো দেখতেছি দাঁড়ায় দাঁড়ায়।